হারিকেনের টিমটিম আলোতে পরীর চোখে প্রকাশিত পাচ্ছে ক্ষোভ। শায়ের চুপ করে আছে পরীর ধমকে। পরী উঠে দাঁড়ালো শায়েরের সামনে। আশেপাশে তাকিয়ে শায়ের দেখলো কেউ আছে কিনা। যদি কেউ দেখে ফেলে তাহলে পরীকে কিছু বলবে না, কিন্তু শায়েরকে অনেক কিছুই শুনতে হবে। সে বলল, কেউ দেখলে খারাপ ভাববে। তাছাড়া আপনার সামনে বিয়ে, একটু ভেবে কাজ করবেন। আমাকে নিয়ে ভাবতে হবে না আপনাকে। আপনাকে নিয়ে ভাবছি না, আমি নিজেকে নিয়ে ভাবছি। কেউ দেখে ফেললে আমারই বিপদ। ওসব কথা বাদ দিন। বিন্দুকে কারা মেরেছে আমি সত্যি জানি না। আমাকে জানার অধিকার আপনার বাবা দেয়নি। বিস্মিত হলো পরী। বলে, মানে? ভালো করে বলুন। আমাকে এই ব্যাপার থেকে দূরে থাকতে বলা হয়েছে। দেখুন, আমাকে ঠিক যতটা বলা হয় ঠিক ততটুকুই করি। আপনি কেন ভুলে যাচ্ছেন যে আমি আপনার বাবার গোলাম মাত্র? আমাকে তিনি যা বলেন আমি তাই করি। প্রশ্ন করার অধিকার আমার নেই। বিন্দুর মৃত্যুর কথা জানলেও কাউকে বলতে আমি পারবো না। আপনার বাবাই সবাইকে বলবেন। পুলিশ এখনো কাউকে ধরতে পারেনি। আমার বিশ্বাস হয় না আপনার কথা। আপনি মিথ্যা বলছেন। বলুন না, বিন্দুকে কারা মেরেছে? শেষ কথাটাতে অসহায়ত্ব ফুটে উঠল। পরীর চোখের পানে স্পষ্ট দেখতে পেল শায়ের। খারাপ লাগলেও কিছু করার নেই শায়েরের। একটু ভেবে শায়ের হাত বাড়িয়ে দিল পরীর দিকে। বলল, বিশ্বাস না হলে শাস্তি দিতে পারেন। হারিকেনটা ওখানে আছে। পরী এক পলক হারিকেনের দিকে তাকিয়ে আবার শায়েরের দিকে তাকালো। এই মুহূর্তে সে কিছুই বিশ্বাস করতে চাইছে না। তবে শায়েরের কথা শুনে মনে হলো সে মিথ্যা বলছে না। তাহলে সত্যিটা কি? বিয়ের পর তো এখানে আসতে পারবে না পরী। তাহলে সত্যি উদ্ঘাটন করবে কিভাবে? ছোট্ট মস্তিষ্কে আর চাপ নিতে পারছে না পরী। তাই বিনা বাক্যে প্রস্থান করলো। বিন্দুর চলে যাওয়ার আজ 22 দিন। পুলিশ এখনো কোনো হদিশ পায়নি। তাদের ধারণা আসামিরা গা ঢাকা দিয়ে আছে। এখন ওদের ধরা অসম্ভব। তাই কেসটা এমনভাবে সাজাতে হবে যেন সবাই ভুলে গেছে বিন্দুর কথা। তবে ওৎপাতাই থাকবে। এখন শুধু আসামিদের বের হওয়ার পালা। সন্দেহ তাদেরই করা হয়েছে যারা যাত্রাপালায় ছিল, কিন্তু বিন্দুর মৃত্যুর পর তাদের কোনো খবর নেই। কুসুম এসে কথাগুলো পরীর কানে তুলল। পরী কিছু বলল না। কুসুমের খারাপ লাগছে পরীকে এভাবে দেখে। যে মেয়েটা সারা অন্দর ঘুরে বেড়াতো সেই মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। কুসুম হঠাৎ প্রশ্ন করে বসে, আচ্ছা আপা, আপনি যে খুন করলেন আপনার ডর করে নাই? কুসুম ভেবেছিল পরী রাগ করবে ওর কথায়, কিন্তু পরী তা করল না। বলল, মানুষ যখন কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় তখন কোনো ভয় থাকে না। আমারও তাই হয়েছিল। তখন কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই রাগের বশে খুন করে ফেললাম। পরে অবশ্য আমি নিজেও ভয় পেয়েছিলাম, কিন্তু আপাকে বুঝতে দেইনি। আপনার অনেক সাহস আপা। আমি তো মুরগি জবাই দেখতে ভয় পাই, আর আপনি মানুষ জবাই করলেন। জানোয়ার জবাই করতে ভয় কিসের? কুসুম দাঁত বের করে হাসল। সব সময় সঠিক জবাব পায় সে পরীর থেকে। মালাকে আসতে দেখে কুসুম হাসি বন্ধ করে দাঁড়িয়ে গেল। মালা পরীর মুখোমুখি বসলো, হাতে একটা কাপড়ের তৈরি ব্যাগ। ব্যাগ থেকে বেশ কিছু গহনা বের করে বলল, দেখ তো পছন্দ হয়। পরী গহনাগুলোর দিকে তাকালো না, মালার দিকে তাকিয়ে রইল। কুসুম মুখি দিয়ে বলে, একদম খাঁটি সোনা আপা, একবার দেখেন। হেসে পরী বলে, আমি খাঁটি সোনাই দেখতাছি কুসুম। মালা অবাক হয়ে তাকালো পরীর পানে। কাঁদছে পরী। মালার নিজের চোখের অশ্রুরাও ভিড় করলো। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কান্দোস কেন? আপনাকে রেখে আমি যাব না আম্মা। মালাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে পরী। কাঁদতে কাঁদতে বলে, আমাকে তাড়িয়ে দেবেন না আম্মা, আমি আপনার কাছে থাকতে চাই। মালাও কাঁদছে। পরীকে যতটুকু শাসন করেছে তার দ্বিগুণ ভালোবেসেছে। পরীকে বুঝতে দেয়নি। পরীর সুরক্ষার জন্য কসম দিয়ে ঘরবন্দি করে রেখেছিলেন মালা। তিনি চাননি শেফালি আর রূপালির মতো কাউকে পছন্দ করে ঠকুক তার ছোট মেয়ে, কষ্ট পাক। তাছাড়া সকল খারাপ দৃষ্টি থেকে আগলে রেখেছে পরীকে। না জানি পরীর স্বামী তাকে কতটা সুরক্ষা দেবে, কিন্তু মালা তার পূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার এখন কোনো আফসোস নেই। উপরওয়ালার কাছে সে সম্মানের সহিত তার ছোট মেয়ের কথা বলতে পারবে, এটাই তার প্রশান্তি। পরীকে সান্ত্বনা দিয়ে মালা বললেন, সব মায়াকেও একদিন পরের ঘরে যাইতে হয় রে। দোয়া করি তুই যেন সুখী হোস। শহরে তুই ভালো থাকবি, ওইখানে ভালো স্কুল কলেজ আছে, তুই পড়ালেখা করবি। পড়ার কথা শুনে মালাকে ছেড়ে দিল পরী। কান্নাও বন্ধ হয়ে গেল। পড়ার প্রতি মনই টানে না পরীর। যেদিন প্রথম পড়ার জন্য স্কুলে মার খেলো সেদিনই শাপলা বিলে এসে পড়ি ওর বইগুলো ছুঁড়ে ফেলে বিলের পানিতে। মাছ ব্যাঙা সাপদের খাওয়ার জন্যই দেয় বইগুলো। এজন্য মালার কম মার খায়নি পড়ি। কিন্তু পড়ি তবুও পড়াশোনায় মন দিতে পারেনি।
মাধ্যমিক দেওয়ার পর সে পড়াই বাদ দিয়েছে। গ্রামে তো কোনো কলেজ নেই, এটাই মূল কারণ। এতে পড়ি ভীষণ খুশি ছিল, যাক আর পড়তে হবে না। কিন্তু মালা এখন আবার কি বলল? মাথা ঘুরছে পরীর। মালা এটাই চেয়েছিলেন, পরী যাতে কান্না বন্ধ করে, সেজন্যই পড়ার প্রসঙ্গ তুলেছেন। মালা মেয়ের হাত ধরে কাছে টেনে বলে, শহর কেমন তা আমি জানি না, সাবধানে থাকবি, একলা বাইর হইবি না, জামাইরে নিয়ে যাবি। জামাই শব্দটাতে যেন বিষম খেলো পড়ি। সে তো শেখরকে ঠিক মতো চেনেই না, কিভাবে মানিয়ে নেবে শেখরের সাথে পড়ি? চিন্তায় পড়েছে সে। মালা ততক্ষণে চলে গেছে, কুসুমও গেছে। পরীর চেতনা ফিরতেই চোখের সামনে ছড়িয়ে রাখা গয়নাগুলো দেখতে পেল। তাতে হাত বুলিয়ে বলল, এই গয়না কি সুখ দিতে পারে? টাকা পয়সা কি শান্তি দেয়? তাহলে এত ঐশ্বর্য থাকতে আমি কেন এক টুকরো সুখ পাই না? অট্টলিকায় সুখ না থেকে যদি কুঁড়ে ঘরে সুখ থাকে, তাহলে আমি ওই কুঁড়ে ঘরে যেতে চাই। পরীর ইচ্ছাগুলো রং ওঠা চার দেওয়ালের মাঝেই সীমাবদ্ধ রইল। তারাও যেন বুঝে গেছে পরী কি চায়। জীবনে যে ভালোবাসাই সব। ধন সম্পদ দিয়ে কি হবে যদি ভালোবাসা না থাকে? পরী ভাবছে শুধু তার জীবনে কোন মানুষটা সঠিক হতে পারে। দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে দিন, প্রকৃতির নিয়ম মেনে সময় এগিয়ে যাচ্ছে। ঘনিয়ে আসছে জমিদার কন্যার বিয়ের দিন। উৎসবে মেতেছে পুরো গ্রাম। দলে দলে মেয়েরা অন্দরে ঢুকছে নববধূকে দেখার জন্য। বিদায় দেওয়ার পূর্বে পরীকে সবাই দেখে নিচ্ছে। বয়স্করা পরীকে দোয়া দিচ্ছে, আর পরী চুপচাপ তা মাথা পেতে নিচ্ছে। নতুন সাজে সাজানো হচ্ছে জমিদার বাড়িকে। সব কিছু তদারকি করছে সায়ের। দম ফেলানোর সুযোগ নেই তার। গায়ে হলুদের সব জিনিসপত্র গুনে গুনে অন্দরে পাঠাচ্ছে সে। একটু পরেই গায়ে হলুদ শুরু হবে। হলুদ কাপড় পরিয়ে পিঁড়িতে বসানো হয়েছে পরীকে। রূপালীও এসেছে, ছেলেকে শেফালির কাছে রেখে এসেছে। হলুদ বাড়ছে একজন মহিলা। পরী অন্যমনস্ক হয়ে বসে আছে। পিঠ ছড়ানো চুলগুলো, হাতে চুড়ি আর হলুদ রঙে পরী যেন ঝলমল করছে। এই পরীকে দেখে আজ যেন প্রকৃতি হিংসে করছে, তাই তো সূর্যকে আজ লুকিয়ে রেখেছে। রূপালী তাড়া দিয়ে বলে, আপনারা তাড়াতাড়ি করুন, এই শীতের মধ্যে কতক্ষণ বসে থাকবে? এরপর গোসল করাতে হবে। কুসুম, গরম পানি নিয়ে আয় না। সবাই খুব তাড়াতাড়ি করতে লাগলো। প্রথমে পরীকে মালা হলুদ ছোঁয়ালো, কপালে কারো চুম্বন করে বলে, সুখী হ। জেসমিন এই প্রথম পরীকে ছুঁয়ে দিল। মন্দ লাগছে না পরীর। ওর মায়ের স্পর্শই যেন পেল। চোখ তুলে জেসমিনের দিকে তাকিয়ে মৃদু হাসল। জেসমিনও কপালে চুমু এঁকে দিল। পরীর সারা শরীরে হলুদ মেখে দিল এক এক করে। আবির চান তা দেখে বলে, অত হলদি মাখিস না, আমার নাতনি এমনিই সুন্দর, অহন গোসল দে। আর একজন রসিকতা করে বলে, নাচ জামাইয়ের তো চান কপাল, আমাকে পরীর মতো মায়া পাইছে। হ, এই চান দেখলে তো আর ছাড়তে চাইবো না। হাসাহাসি রোল পড়ে গেল সবার মধ্যে। পরী আগের মতোই বসে আছে। কুসুম গরম পানি আনলো। গোসল করানো হলো পরীকে। গরম পানিতে গোসল করেও শীত লাগছে পরীর। ঠক ঠক করে কাঁপছে, ঠোঁট দুটো নীল হয়ে আসছে। সারা শরীরে হলুদ মাখানোর ফলে হলদেটে হয়ে আছে ফর্সা দেহখানা। রূপালী আবার তারা দিতেই পরীকে ঘরে নিয়ে গেল। হলুদ শাড়ি পাল্টে লাল শাড়ি পরানো হলো। আর কিছুক্ষণ পরই বর আসবে। এরই মধ্যে মালা এলেন হাতে পায়েসের বাটি নিয়ে। নিয়ম অনুসারে পরীকে 3 বার খাইয়ে দিল মালা। তারপর বাকিটুকু ছোট ছোট ছেলে মেয়েদের খেতে দিলেন। গায়ে হলুদের আগেই পরীকে খাইয়ে দিয়েছেন স্বয়ং জেসমিন। আজ পরী কাউকে না করেনি। জেসমিনের খুব ভালো লাগলো পরীর আচরণে। নিয়ম মতো পরী গায়ে হলুদের পর আর কিছুই খেতে পারবে না, শুধু ওই পায়েস বাদে। নিয়ম শেষে লাল বেনারসিতে সাজানো হলো পরীকে। বোনকে নিজ হাতে সাজালো রূপালী। সব শেষে লম্বা ঘুমটা টেনে দিয়ে বলল, মাশাল্লাহ, তোকে রাজকন্যার চেয়েও সুন্দর লাগছে পরী। বরের নজর ব্যতীত আর কারো নজর যেন না লাগে। হাসলো রূপালী। পরী কপালে ভাঁজ ফেলে তাকালো রূপালীর দিকে। এটা কেমন দোয়া? বরের নজর পড়বে শুধু? পরীও হাসলো রূপালীর দোয়া বুঝতে পেরে।